চাপ চাপ কুয়াশায় দঙ্গল বাদশাহী মেজাজে গড়িয়ে যাচ্ছিল সবুজ গালিচার মতো বিছানো চা গাছের উপর দিয়ে সিন্ধুতলির নিকটবর্তী নদীর দিকে। বৃষ্টি মন খারাপ করে দেওয়া সকালগুলো গোটানো মতো টেনে টেনে নিয়ে আসছিল স্যাঁতসেঁতে শীতের প্রথম শুরুর আকাশটা। সূর্যের তীব্র ঝিলিক নদীর জলে পড়ে চিকমিক করছে। মাঝিরা নৌকা বাইছে, গুনগুন করে কেউ গানও গাইছে, অসময়ের গান। সকাল সকাল কেউ গান গায়, ওনারা গাইছেন। লোকগুলো আতপাগল নয় তো? সুফিয়ান ভাবছে। গতকাল সারা রাত ঘুমায়নি। কখনো ফারদিনার কবরের কাছে, কখনো বাড়ির ছাদে গিয়ে মাথা নিচু করে ফারদিনার কবরটির দিকে তাকিয়েছিল। যারা ঘুমোয় না তাদের সাথে রাত দিনের হিসেব না করলেই চলে, তবুও প্রকৃতির নিয়মে যেন করতেই হয়। সুফিয়ান ভোরবেলা ঘরের জানালাটা খুলে দিয়েছিল। চোখ পড়েছিল ক্ষেতের দিকে। সেখানে ফারদিনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। প্রথমে খুশি হলেও পরক্ষণেই মনে পড়েছিল মানুষটি আর দুনিয়াতে নেই। এরপর মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ধাতব আলমারি থেকে পাঞ্জাবি পাজামা বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। গত কদিন ধরে এক পোশাকেই ছিল সে। ময়লা রক্তে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল। বেশ কিছুক্ষণ বসে গোসল সেরে নিজেকে পরিচ্ছন্ন করে। দীর্ঘদিন পর নিজেকে খানিকটা পরিপাটি করে। এরপর ফারদিনার কবরের কাছে গিয়েছিল। দূর থেকে ঘুরে ঘুরে দেখছিল। যতবার ফারদিনার কবরের দিকে দেখছিল ততবার নিজেকে অপরাধী মনে হয়েছিল। কান্না করতে চাইছিল না, তবুও চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছিল। তাৎক্ষণিক চোখের জলটুকু মুছে ফেলে নদীর তীরের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। বেশ কিছুক্ষণ ধরে বসে বসে সিগারেট টানছিল। ফারদিনার বাচ্চামিগুলো মনে করে একা একা হেসে উঠল। কখনো তার মনে হয় ফারদিনা মরেনি, বেঁচে আছে। এক্ষুনি কোথাও থেকে এসে বলবে, বাঁশিওয়ালা। সুফিয়ান যেন শব্দটি শুনতে পেল, নড়ে চড়ে বসল। এদিক ওদিক তাকালো, কেউ নেই। ভাবনার জগৎ থেকে শব্দটি ভেসে এসেছিল। সুফিয়ান কারো পায়ের শব্দ পেল। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল, বিনতি এসেছে। ও এসে সুফিয়ানের পাশে বসে। সুফিয়ান পুনরায় আশেপাশে দেখে বলল, তুই বাইরে কেন বের হয়েছিস? তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। আজকাল তোমাকে বিশ্বাস করতে পারছি না। কখন কি করে বসো কে জানে। থেমে বিনতি সুফিয়ানকে দেখল। সেই পুরনো দিনের মতো আজ সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে। বড্ড স্বচ্ছ দেখাচ্ছে তাকে। এতক্ষণ বিনতি খেয়াল করেনি। গতকাল অবধি ভাইয়ের চেহারায় নিষ্প্রাণ একটা ভাব ছিল। আজ তার চেহারার উজ্জ্বলতার কিছুটা উন্নতি হয়েছে। বিনতি খুশি হলো মনে মনে। সুফিয়ান নদীর দিকে একবার, দ্বিতীয়বার ফারদিনার কবরের দিকে চেয়ে বলল, কি দেখছিস? আজ একটু পরিবর্তন লাগছে আমাকে। বলেই ফিক করে হাসল। কষ্টের মাঝে লুকানো হাসি হঠাৎ ফুটে উঠলেও যেন কষ্টটা কমে না, বরং বাড়ে। বিনতি বলল, তোমার হাসিতেও আজকাল ভয় হয় ভাই। যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন ভয়টা চিরদিনের জন্য দূর হয়ে যাবে ভাই। বিনতির চোখে আবার জল চলে আসলো। সুফিয়ান মৃদু হাসল। মশকরাও বুঝিস না? আমি তোকে ছেড়ে কোথাও যাব না, এই কথা দিলাম। তার দুই হাত দিয়ে বিনতির ডান হাতটা শপথ স্পর্শে শক্ত করে চেপে ধরল। তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি কিন্তু সহ্য করতে পারবো না ভাই, এটা শুধু মাথায় রেখো। মাথায় তো কত কী রেখেছিলাম, শেষমেশ কিছুই রইল না। ভাগ্যে হয়তো এটাই ছিল। অতীতে পড়ে থাকতে নেই ভাই, ফিরে এসো অতীত থেকে। কিছু অতীত থেকে কখনোই ফিরে আসা যায় না বোন, মনে হয় পিছু থেকে টেনে ধরে আছে। তুমি ভাবছো কেউ ধরে রেখেছে পেছন থেকে, ভাবনাটাই ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল,
ভাঙা জিনিস জোড়া লাগে না। আমার হৃদয়টা বহু খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। আমার ভাঙা হৃদয়ের মেরামত একমাত্র ফারদিনাই করতে পারত, কিন্তু আমি তাকেই তো যন্ত্রণায় শেষ করে দিলাম। সুফিয়ানের চোখ ভেজা জলে নদীর প্রতিচ্ছবি ফুটে উঠল। বিন্তি শুধু তার ভাইয়ের পানসে মুখখানি দেখল। কখনো অসহায় দেখায়, কখনো হাসি খুশি দেখায়। কষ্টগুলো তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। চাইলেও আর ছুটতে পারবে না সে। বিন্তির নিশ্চিত হলো, ভাই, তুমি চাইলে তোমার জীবনটা নতুন করে সাজাতে পারো। দেখো, মানুষের জীবনে খারাপ সময় আসে, পরিস্থিতি একরকম থাকে না, পরিবর্তন হয়। তুমিও পরিবর্তন করো। আমি আমার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ফারদিনাকে ভেবেই বেঁচে থাকতে চাই। ওকে ভুলে নয়, বরং ওর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমার জীবন আর চাইলেও সাজাতে পারবো না। সাজার রংটাই যে সমুদ্রের জলে ডুবে গেছে। ফারদিনার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সুফিয়ান বেঁচে থাকার কথা বলেছে, সে বেঁচে থাকতে চায়। হোক সেটা ফারদিনার স্মৃতি আঁকড়ে ধরে। বিন্তি নিঃশব্দে হাসল, খুশিতে মাথা চুলকাল। ওর ভাইয়ের মানসিক চিন্তাধারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বিন্তির আনন্দ হচ্ছে। ও খুব করে চাইছে, আল্লাহর নিকট দোয়া করছে, যাতে ওর ভাইয়ের ভাবনা থেকে আত্মহত্যা করার চিন্তা ভাবনা দূর হয়ে যায়। গত রাতেও বিন্তি নামাজে আল্লাহর কাছে দোয়া করেছে। ভাবছে নিশ্চয়ই ওর দোয়া তাৎক্ষণিক কবুল করেছেন আল্লাহ। ফলাফল এখন প্রকাশ পাচ্ছে। বিন্তি মলিন হেসে বলল, ভাই, গত রাতেও না খেয়েছিলে, আজ অন্তত খেয়ে নিও। আমি তোমার জন্য শুটকি, রসের পিঠা আর হাঁস রান্না করব। খাবে বলো? বিন্তি সুফিয়ানের দিকে ঘাড় তাক করে প্রশ্ন করল। সুফিয়ান ঘাস টেনে টেনে ছিঁড়ে জবাব দিল, আচ্ছা, আজ তোর হাতে খাবো। আমি তোকে এক সময় খাইয়ে দিতাম, আজ না হয় তুই খাইয়ে দিবি। কি দিবি তো? বিন্তি অশ্রুসিক্ত নয়নে হেসে পরপর দুইবার বলল, হো ভাই, দেব খাইয়ে, দেব তোমায়। আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাই। সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল, তোর আনন্দে আমি সুখ খুঁজে পাই বোন, তুই সব সময় আনন্দে থাক। বিন্তি হাসল, কিছুই বলল না। সুফিয়ান বলল, এখন এখান থেকে চলে যা, রান্না বান্না কর, লোকজন চলে আসবে। বিন্তি সুফিয়ানের কথা মতো বসা থেকে উঠে যেতেই ফের স্থির হয়ে দাঁড়িয়ে বলল, ভাই। এবার বিন্তির কণ্ঠে অন্যরকম বার্তার লক্ষণ প্রকাশ পেল। সুফিয়ান চোখের দৃষ্টি সচল করে ঢং করে বলল, বলুন ছোট্ট রানী। পহেলা ফাল্গুন আসতে আর মাত্র কিছুদিন বাকি। সুফিয়ান ভ্রুকুঞ্চিত করে বলল, তো? সেদিন একটা বিশেষ দিন, ভুলে গেলে? সুফিয়ান যথেষ্ট চাপ প্রয়োগ করল মস্তিষ্কে। পহেলা ফাল্গুন ঘিরে বিশেষ দিনটির কথা মনে করার তীব্র চেষ্টা করল। তার চেষ্টা বিফলে গেল। মনে পড়ল না। ভুলে গেছি। কি সেদিন? বিন্তি আশ্চর্য হলো। সুফিয়ান কখনো পহেলা ফাল্গুনের কথা ভোলে না, আজ ভুলে গেছে। তবুও বিন্তি নিজেই বলল, পহেলা ফাল্গুন তোমার জন্মদিন ভাই, তুমি 32 বছরে পা ফেলবে। সেদিন ঘিরে কত আনন্দ করতাম আমরা, মনে পড়ে আজও। আমি অনেক কিছু ভেবে রেখেছি সেই দিনটিকে ঘিরে। দেখিস, জন্মদিন আবার যেন মৃত্যুদিন হয় না। বলেই সুফিয়ান শব্দ ব্যতীত হাসল। বিন্তি এবার রেগে গেল। সুফিয়ান বিন্তির কোঁচকানো চোখ দেখে বলল, মজা করে বলেছি, এতেও রাগ করতে হয়? যা, এখন ঘরে চলে যা, গিয়ে দ্রুত রান্নাবান্না সেরে ফেল। বিন্তি চলে যেতেই সুফিয়ান পেছন থেকে বলল, তোর ল্যাংড়া জামাইয়ের নামটা যেন কি? ওকেও আমার জন্মদিনে একটু মিষ্টির দাওয়াত দিস, বেচারা এমনিতেই ল্যাংড়া। বিন্তির দুই কোমরে হাত দিয়ে পেছন ঘুরে ভাই বলে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান হেসে উঠল।
বিনতিও সুফিয়ানের হাসি দেখে হাসল। এরপর চলে যায় বাড়ির দিকে। সুফিয়ান হাসি থামিয়ে হাঁপ ছেড়ে চোখ মুছল। বিনতিকে খুব কষ্টে এতক্ষণ ভুলভাল বুঝিয়েছে, নিজেকে যথেষ্ট ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা নাটক করেছে। বোনকে মিথ্যা আশ্বাস দিলেন সোলেমানের কণ্ঠ। ওরা এতক্ষণ দূর থেকে দুই ভাই বোনের কথোপকথন শুনছিল। এসে সুফিয়ানের দুই পাশে বসে পা ভাঁজ করে সুফিয়ান বলল, কি করার, বোনটা আমার জন্য কষ্ট পাচ্ছে, ওর কষ্ট দেখতে পারছি না। ওকে খুশি করতে আমার এতটুকু অভিনয় করতেই হলো। অভিনয়টা বাস্তবে রূপ দেন, বলল বদরু। আপাতত সেটাই চাচ্ছি। সুফিয়ানের কণ্ঠে জোর পাওয়া গেল। সোলেমান বলল, আপনার বয়স ৩১, কিন্তু দেখে মনে হয় আরও কম। কিভাবে নিজের সৌন্দর্য বজায় রাখলেন? বলে সবাই মিলে হেসে উঠল। সুফিয়ান জবাবে বলল, পুরুষের সৌন্দর্য ধরে রাখতে হয় না, আমিও রাখিনি। বাবা একজন সুদর্শন পুরুষ ছিলেন, তবে ওনার গায়ের রঙটা ফর্সা ছিল। আমি তো তার মতোই, তবে শ্যামবর্ণের। আপনি যদি আপনাকে সচক্ষে দেখতেন তাহলে বুঝতেন আপনি কতটা সুদর্শন। নয়তো ওই জমিদারের মেয়ে আপনার প্রেমে পড়তো না। সোলেমান বলল। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হলেও হতে পারে। চল, তোদের আমার সমস্ত ক্ষেত দেখিয়ে দেই। বলেই কজন উঠে হাঁটা শুরু করলো ধান ক্ষেতের দিকে। নদীর অন্য পাশেই ধান ক্ষেত, বিশাল বড়। নীলাভ আকাশের নিচে সারি সারি জমি, মাঝখানে সরু বাঁশের সাঁকো, আর কই মাছের নড়াচড়ায় মাঝে মাঝে পানির উপর ভাঙা রোদ ঝিলিক দিয়ে ওঠে। একটা বক পাখি ধীরভঙ্গিতে পানির ধারে নেমে দাঁড়িয়ে থাকে, কখনো এক পা এগিয়ে আবার থেমে যায়। মনে হয় এই নীরবতার মধ্যেও সে কিছু খুঁজে বেড়াচ্ছে। ধান গাছের দোলায় ভাসতে ভাসতে হালকা কাদামাটির গন্ধ এসে নাকে লাগে। কিছু কৃষকরা তার ক্ষেতে কাজ করছে। দূর থেকে কিছু কৃষকের কণ্ঠে ভেসে আসে সুরেলা ডাক, ওই পানি একটু ছাড়ো। কথাগুলো ভাঙা হাওয়ায় মিলিয়ে যায়। পুরো দৃশ্যটি এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে নরম সকালের মাঝে। মনে হয় ধান ক্ষেতের প্রতিটা শীষ, প্রতিটা বাতাসের ছোঁয়া এই গ্রাম্য জীবনকে নিজের মতো করে গল্প বলছে। সোলেমান ওদের কাছে দৃশ্যটি আকর্ষণীয় লাগল। আলিমনগরের থেকে সিন্ধুতলি গ্রামটি অত্যন্ত চিত্তাকর্ষক বলে ধরে নিল ওরা। সুফিয়ান তাদের পিতৃপুরুষের রেখে যাওয়া ধন সম্পত্তি নিয়ে এটা ওটা ধান ক্ষেতের এক সারির মাঝে বসে পায়চারি করতে করতে বলছে, ওনারা চলে যাওয়ার পর সে কিভাবে সব কিছু অটল রেখে ধরে রেখেছে সেই গল্প ওদের শোনাচ্ছে। ওরাও মাটিতে বসে মাথা তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে শুনছে। দূরের কৃষকরা ক্ষেতে সার দিচ্ছে, কখনো ক্ষেতের দিকে, কখনো সরু চোখে সুফিয়ানের দিকে দেখছে। কতদিন পর তাদের সর্দারকে খেতে দেখছে, দেখেই যেন তারা শান্তি পাচ্ছে। সুফিয়ান কথা বলতে বলতে ক্ষেত ছেড়ে দূরে তাকালো তার বাড়ির দিকে। সেখানে একজন বোরখাওয়ালি দাঁড়িয়ে আছে। সে যেন দূরের দৃষ্টি ঠিক সুফিয়ানের দিকেই ফেলে রেখেছে। সুফিয়ান চোখ সরিয়ে নিল, তার বক্তব্য অবিরত রাখল। সোলেমান হুট করে মাঝখান থেকে প্রশ্ন করল, আপনাকে আজ কেন যেন সেই আলিমনগরের সুফিয়ান ভাইয়ের মতোই লাগছে। আপনার পরিবর্তনটা ভালো লাগছে, কিন্তু তারপরও। সোলেমান বাকি কথা গিলে ফেলল। সুফিয়ান ওর রেশ টেনে বলল, তোরা আলিমনগরের হালচাল জানতিস, এখানের কোনো কিছুই জানিস না, বুঝিস না, তাই শিখিয়ে দিচ্ছি। আলাদা করে শিখিয়ে দিতে হবে না, আপনি তো সব সময় আমাদের সাথেই থাকবেন, বলল লাল মিয়া। সুফিয়ান হালকা মাথা ঝাঁকিয়ে বলল, তারপরেও তোদের শেখানো আমার দায়িত্ব। সুফিয়ানের ফের দৃষ্টি গেল সেই বোরখাওয়ালির দিকে। মেয়েটি ঠিক কোথায় তাকিয়ে আছে সুফিয়ান বুঝতে পারছে না। সুফিয়ান কৌতূহলবশত নিজেকে ফেলে পেছন ঘুরে দেখল।
ক্ষেত ব্যতীত কিছুই নেই যা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার মতো। সুফিয়ান ওদের নিয়ে ধানক্ষেতের মধ্যে থেকে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ওদের কাজের বাকি নির্দেশ দিচ্ছে। ফাঁকে ফাঁকে চোখ তুলে বোরখাওয়ালি মেয়েটির দিকেও তাকাচ্ছে। সুফিয়ানদের অনুসরণ করে মেয়েটিও দূর থেকে একই সাথে সামনে এগোচ্ছে। সুফিয়ানের রাগ উঠল, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। ধানক্ষেত ছেড়ে তারা রাস্তায় উঠেছে। সুফিয়ান ওদের আজকে কাজে লাগতে বারণ করেছে, বলেছে আগামীকাল সব কিছু ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে দেবে, এরপর কাজে লাগবে। ওরাও আর তার আদেশের বিরুদ্ধে গেল না। সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল। বোরখাওয়ালি মেয়েটিকে খুঁজল। আশেপাশে আর মেয়েটিকে দেখা গেল না। কে ছিল মেয়েটি? সুফিয়ানকে দেখছিল নাকি অন্য কাউকে, অন্য কিছু? সুফিয়ানের মনে প্রশ্ন জাগল, জবাব মেলানো দরকার ভেবে সুফিয়ান বাড়ির পথে হাঁটা শুরু করল। আজ শুক্রবার, পথে ঘাটে লোকজনের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না। চারপাশ কেমন এক নিস্তব্ধতায় ঘেরা। বাড়ির সামনে এসে সুফিয়ান হঠাৎ থমকে দাঁড়ায়। মনে হলো এই বুঝি কেউ তাকে আড়ালে দেখছে। সে ঘুরে ঘুরে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। তার অস্থির চোখ দেখে সোলেমান দ্রুত তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন? সুফিয়ান মিথ্যা বলল, তোদের। তার মিথ্যা বলার অভিনয় হলো না। বদরু ধরে ফেলে বলল, অন্য কাউকে বা অন্য কিছু খুঁজছিলেন, বলুন কি খুঁজতেছিলেন? সুফিয়ান প্রসঙ্গ এড়াতে চেষ্টা করল, পরপর কয়েকবার সিগারেটে টান দিল। এরপর সিগারেটের শেষ খণ্ডটি ফেলে দিয়ে বলল, আজমাত মনে হলো, আজমাতকে দেখেছি, আবছা চোখে। আজমাত? ওই ধলা বিলাই? সে তো বিদেশে চলে গেছে। জাহাজ চলাচল শুরু হয়েছে গতকাল থেকেই। ও। সুফিয়ান ছোট্ট শব্দে জবাব দিয়ে আবার বলল, রশিদ চাচা শহর থেকে ফিরেছেন। সোলেমান ভেবে জবাব দিল, শুনেছি আজ ফিরবে। ফিরেছে কিনা বলতে পারবো না। আর জেবুন্নেসা ফুপু, উনি সব জেনে ফেলেছেন নিশ্চয়ই। সুফিয়ান জিজ্ঞেস করে আবার ধীর পথে হাঁটতে শুরু করল। লাল মিয়া হাঁটতে হাঁটতে বলল, উনি সেদিন নাকি কিছুই টেরই পাননি। টের না পেয়েছে ভালো হয়েছে। ওদিন উনি উল্টাপাল্টা কিছু বললে হয়তো ওনাকেও উপরে পাঠিয়ে দিতাম। সুফিয়ানের কথা শুনে সোলেমান ওরা হেসে উঠল। সুফিয়ানের তখন আবার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। সে দ্রুত পেছন ঘুরল, অনুসরণকারী যাতে আড়ালে না যেতে পারে। এবার দেখতে পেল সেই বোরখাওয়ালিকে। সুফিয়ান দাঁড়িয়ে যায়, ওরাও দাঁড়িয়ে যায়। সেই সাথে বোরখাওয়ালি মেয়েটিও দাঁড়িয়ে পড়েছে থ হয়ে যেন। সুফিয়ান ওদের বলল, তোরা এখানেই দাঁড়া, আমি আসছি। বলেই বোরখাওয়ালি মেয়েটির দিকে পা বাড়াতেই মেয়েটি এক পা দুই পা করে পেছনে সরে যায়। এরপর সুফিয়ানের থেকে পিঠ ঘুরে চলে যায় সোজা পথে। সুফিয়ান আশ্চর্য হলো, বলল, মেয়েটা কি অদ্ভুত, মনে হচ্ছে আতপাগল। সোলেমান ওরা একসাথে বলে উঠল, আতপাগল না, মনে হয় পুরোটাই পাগল। বলা শেষে হেসে উঠল। মেয়েটি নিজ পথে যেতে যেতে কয়েকবার পেছন ফিরেও তাকিয়েছিল। সুফিয়ানও একবার পেছন ঘুরে ওর চাহনি দেখেছিল। মেয়েটি কে সে আন্দাজ করতে পারল না। তাদের কোনো আত্মীয় স্বজন নেই, যার ফলে সঠিক উত্তর মিলল না। বিনতি রান্নাবান্না শেষ করে, মাংসের গন্ধ আসছে। চারপাশ রন্ধন গন্ধে ভরে গেছে। যে কারোর রান্নার এমন সুগন্ধে খিদে বেড়ে যাবে। যার খাবারের প্রতি অনীহা সেও খেতে চাইবে। বিনতি রান্না শিখেছিল তার মায়ের থেকে। মাঝে মধ্যে সুফিয়ান ওর হাতে রান্না খেয়ে বলতো, তোর রান্না খেলে মায়ের কথা খুব মনে পড়ে। কারোর শূন্যতা বয়ে বেড়ানো অনেক যন্ত্রণার, সেখানে সুফিয়ান প্রতিনিয়ত আপনজনদের হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছে।
বিন্তি খাবার প্লেটে তুলতে তুলতে ওর ভাইয়ের কথা ভাবছে। সত্যি মানুষটা পরিবর্তন হলো, নাকি ওকে তখন মিথ্যা আশ্বাস দিয়েছে, তাই ভাবছে। বিন্তি আর নতুন করে অনাকাঙ্ক্ষিত কিছু ভাবতে চাইল না। ভাবনা ছেড়ে খাবার টেবিলে পরিবেশন করলো। সুফিয়ান, সোলেমান ওরা ঘরের সামনে বসে বসে গল্প করছিল। সোলেমান ওদের কথাবার্তা সুফিয়ান কানে না নিয়ে না বুঝেও হুহা প্রতিক্রিয়া জানাচ্ছে। তার মনটা পড়ে আছে ফারদিনার কাছে। মানুষটা দুনিয়াতে নেই, অথচ তার প্রতিনিয়ত মনে হচ্ছে ফারদিনা তার আশেপাশে ঘুরে বেড়ায়। ফারদিনার গায়ের গন্ধটা অবধি সে পাচ্ছে, শুধু চোখ মেলে তাকালে কাউকে দেখতে পায় না। বিন্তি সদর দরজার কাছে এসে সুফিয়ানকে খেতে ডাকে, সাথে বাকিদেরকেও। সুফিয়ান থম মেরে কিছুক্ষণ বসে থেকে উঠে গেল খাবার ঘরে। খাবার টেবিলে সবাই গোলাকার হয়ে বসে। বদ্রুরা কারো দিকে না তাকিয়ে গোগ্রাসে খেতে শুরু করে। সুফিয়ান খাচ্ছে না, খাবার সামনে বসে আছে। বিন্তি সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমি খাইয়ে দিই। সুফিয়ান বারণ করতে চাইল, তাৎক্ষণিক মনে পড়ল সেই বলেছে আজ ওর হাতে খাবে। বোনকে খুশি করতে তখন কত কি বলেছে। শেষে এসে আর ওর মনটা ভাঙতে চাইল না। বিন্তি ভাত মাখিয়ে সুফিয়ানের মুখে তুলে দিল। সুফিয়ান হাঁ করে নিল। বিন্তি সুফিয়ানের মাথায় আদরে হাত বুলিয়ে বলল, আর নিজেকে শেষ করো না, ভাগ্যকে বিশ্বাস করো। আস্তে আস্তে তুমি অতীতের সেই বিষাক্ততা থেকে মুক্তি পাবে দেখো। সুফিয়ান কিছুই বলল না, চুপচাপ খাবার শেষ করল। কতদিন পর অন্ন মুখে তুলল সেই হিসেবটা পর্যন্ত নেই। একজন দাসী এসে এঁটো বাসনগুলো সরাতে সরাতে বিন্তিকে লক্ষ্য করে বলল, সই, আজকে বিকেলে আমরা একসাথে ঘুরতে বের হব, যাবি তো? সুফিয়ান দাসীর দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের কথা মনে পড়ে গেল তার। ঝিলমিলও ঠিক এভাবেই ফারদিনার সাথে বন্ধুত্ব করে, ওর প্রয়োজনে পাশে থেকে বিশ্বাস অর্জন করে, এরপর ওর সাথেই বিশ্বাসঘাতকতা করে। সুফিয়ানের মনে ভয় ঢুকল। কাউকে বিশ্বাসও সে করতে পারছে না। চোখ দুটো বড় বড় হয়ে গেল। দাসী এঁটো বাসনগুলো নিয়ে চলে গেল। বিন্তি সুফিয়ানকে বলল, কি হলো, চুপসে গেলে যে? সুফিয়ান নরম গলায় বলল, তোর কোনো বন্ধুর দরকার নেই, কোনো দাসীর সাথে বন্ধুত্ব করবি না, এবং কি অন্য কারোর সাথেও না। জানিস না, আপন মানুষগুলোর থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হয়। দিন শেষে ওরাই যে আমাদের পিঠে ছুরি বসায়। ভাই, তুমি যদি আমাকে দুনিয়া ছাড়তে বলো আমি তাও ছেড়ে দেব, চিন্তা করো না। কারো সাথে আমি ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক গড়ব না। লাল মিয়া বলল, ঝিলমিল বেইমানি করেছে তার মানে এই নয় সবাই ওর মতো বেইমান, বিশ্বাসঘাতকতা করবে। সুফিয়ান ঠোঁট কুঁচকে হেসে বলল, বিশ্বাস শব্দটা 4 অক্ষরের হলেও এর মূল্য বেশ দামি। যখন দামি বস্তুটি সস্তায় ভেঙে যায় তখন আর সেই দামি বস্তুটির প্রতি আগ্রহ থাকে না। আমার বিশ্বাস ভেঙেছে ওরা। ফারদিনার বিশ্বাস ভাঙা মানেই আমার বিশ্বাস ভাঙা ছিল। বন্ধুমুক্ত জীবন হোক, তবুও বেইমান বন্ধু কারো না হোক। বলেই সুফিয়ান খাবার ঘর থেকে নিজের ঘরে চলে যায়। ড্রয়ার থেকে সিগারেট বের করে ধরালো, বারান্দায় বসল। দোতলায় তার ঘর থেকে ফারদিনার কবরটি দেখা যায়। সেখানে তাকালে তার কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়। চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। পাশে বেতের টেবিলের উপর তার মা বাবার ছবি। সুফিয়ান নিজ হাতে অঙ্কন করেছিল তাদের ছবি, ঘন কার্ডবোর্ডের উপর আঠা দিয়ে লাগানো। সুফিয়ান ছবিটি হাতে তুলে নিল, মায়ের দিকে তাকালো। কথা বলতে চাইছে তার সাথে। নিজের কষ্টগুলো মাকে বলতে পারলে বোধহয় কমে যেত। তার মা তার মাথায় হাত রেখে দোয়া করত। মুহূর্তেই হয়তো তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত। সুফিয়ান কেঁদে উঠল। তার মা বাবার ছবিটি বুকের মাঝে জড়িয়ে ধরল।
নীরব ঘরে একাকী বলল, না পাওয়ার দুঃখ ভুলে যাওয়া যায়, কিন্তু পূর্ণতার ছোঁয়া পেতে পেতে প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা সহ্য করার মতো নয়। কেন আমি সেদিন ফারদিনার সাথে জঘন্যতম কাজটি করতে গেলাম? সুফিয়ানের ভেতরে অনুশোচনার ভারটা চেপে বসে আছে। ঘুরে ফিরে একটাই প্রশ্ন তার ভেতরে ঘুরছে। বিনতি সুফিয়ানের ঘরের দরজার সামনে এসে উকি মেরে ভাইকে দেখছে। তার ভাইটা পাগল প্রায়। কোনো উপায়ে যদি তার ভাইয়ের কষ্ট কমানো যেত, সেই উপায়কে বিনতি সব কিছুর বিনিময়ে হলেও ক্রয় করতে রাজি ছিল। অথচ সেই উপায়টুকু আর অবশিষ্ট রইল না। সব যেন সমুদ্রের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে ধরণীতে। নিস্তব্ধ একটা সন্ধ্যা যেন ধীরে ধীরে পৃথিবীর উপর নেমে আসে। দিনের শেষ আলোটা আকাশের কোণে ঝুলে থাকে সোনালি রক্তিম আর হালকা বেগুনি রঙে মেখে। পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্য যেন তার শেষ উষ্ণতা ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছে। দূর থেকে ভেসে আসে পাখিদের ঘরে ফেরার ডাক। মনে হয় তারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে আপন ঠিকানার দিকে ফিরে যাচ্ছে। সন্ধ্যার বাতাসে থাকে এক ধরনের ঠান্ডা মিশে থাকা শান্ত অনুভূতি। চারিদিকে হালকা অন্ধকার নামতে থাকে, কিন্তু পুরোটা ঘিরে ফেলছে না। এখনও বলা যায় দিন আর রাতের মাঝামাঝি এক অপূর্ণ মুহূর্ত। কোথাও কোথাও শোনা যায় মাগরিবের আজানের সুর, যা বাতাসে মিশে পুরো পরিবেশকে ধর্মীয় অনুভূতিতে রূপান্তরিত করছে। আকাশে ঠিক এমন মুহূর্তে প্রথম জ্বলজ্বলে তারা দেখা দেয়। ছোটদের উৎসাহ যেন বেড়ে যায়। ওরা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মাটির চুলোর ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গিয়ে সন্ধ্যার গন্ধ তৈরি করে। মাটির ধোঁয়া আর শীতল হাওয়ার মিশ্র এক অনন্য ঘ্রাণ। এই সময় সাধারণত মানুষ একটু ঢিলেঢালা হয়ে যায়। কেউ উঠোনে বসে দিনের গল্প করে, কেউ ঘরের ভিতর আলো জ্বালাতে ব্যস্ত থাকে। পথের ধারে কেরোসিন ল্যাম্প জ্বলে ওঠে, যার হলুদ আলো যেন অন্ধকারকে ঠেলে সামান্য জায়গা দখল করে নেয়। দূরের কুকুরগুলোর ডাক, গাছের পাতার মৃদু নড়াচড়া মিলিয়ে এক ধরনের গভীর নিস্তব্ধতা তৈরি হয়, যা অদ্ভুতভাবে মনকে শান্ত করে। সন্ধ্যার দৃশ্য সুন্দর হলেও সুফিয়ানের কাছে বিরক্তিকর লাগছে। গোটা দুনিয়াকেই তার বিরক্ত লাগছে। দুহাত পেছনে বেঁধে বাড়ির সামনে পায়চারি করছে সে। এতক্ষণ দাঁড়িয়েছিল ফারদিনার কবরের কাছে। একা একা ফারদিনার সাথে কথা বলছিল। তার মনে হয় ফারদিনা তার কথাগুলো শুনছিল, কিন্তু জবাব দিল না। ফারদিনা বোধহয় অভিমান করে আছে ভেবে সুফিয়ান কিছুক্ষণ কাঁদছিল। এরপর কবরের কাছ থেকে চলে আসে। সোলেমান ওরা বাজারে গিয়েছে। তাকে সঙ্গে নিতে চেয়েছিল, যায়নি। বলেছিল তাকে কিছুক্ষণ একা ছেড়ে দিক। ওরা আর কথা না বাড়িয়ে চলে যায়। সুফিয়ান বেশ কিছুক্ষণ হয় পায়চারি করছে। কখনো মনে হচ্ছে তাকে কেউ দূর থেকে দেখছে। আশেপাশে তাকালে কাউকেই দেখতে পায় না। মনের ভুল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। সুফিয়ান ঘরের দিকে হাঁটতে লাগলো। বাইরে আজ প্রবল ঠান্ডা পড়ছে। ঠিক তখনই মনে হলো পেছনে কেউ আছে। সময় না নিয়ে তাৎক্ষণিক পেছন ঘুরে তাকালো। সেই বোরখাওয়ালি মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি আর এবার পালাতে পারবে না। সুফিয়ান তার সন্নিকটে। মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়ল। এলোমেলো চোখ করে এদিক ওদিক তাকালো। সুফিয়ান মেয়েটির সামনে এগিয়ে বলল, কে তুমি? বোরখাওয়ালি চোখ নামিয়ে বলল, আমি হেলেনা। মৌলভী সাহেবকে চেনেন নিশ্চয়ই, তার মেয়ে আমি। সুফিয়ান কিছু বলার আগেই বিনতি এসে হাজির হয়। হেলেনা বিনতির দিকে চেয়ে ঘরের দিকে চলে গেল। বিনতি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই, ওকে আমি ডেকেছি। বলেই বিনতি হেলেনাকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। বেশ কিছুক্ষণ দুজন গল্পগুজব করল। এরপর হেলেনা চলে যায়। সুফিয়ান বিনতিকে ডেকে নিল। হেলেনার যাওয়ার পানে একবার চেয়ে সুফিয়ান বিনতিকে জিজ্ঞেস করল,
ওকে, তোর সাথে পরিচয় কিভাবে হলো? আগে কখনো আসিনি তো। বিনতি জবাব দিতে সময় নিল। সুফিয়ান বৈঠকখানায় বসে পুনরায় তাড়া দিল। বিনতি নতজানু হয়ে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, ভাই, আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি, আজও বলবো না। হেলেনা আমাদের মৌলভী সাহেবের মেয়ে। ও খুব ছোট্ট থেকেই তোমাকে পছন্দ করত, ভালোবাসে তোমাকে। তুমি যখন আলিমনগর ছিলে তখন ওর সাথে আমার দেখা হয়, কথা হয়, সব কিছু আমাকে বলে। থেমে বিনতি সুফিয়ানের সামনে বসে ফের বলল, ভাই, ফারদিনা তো চলে গেছে, তুমি কি চাইলেই পারবে না নতুন একটা জীবন শুরু করতে, হেলেনাকে বিয়ে করতে? সুফিয়ান ক্রোধের আগুনে জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। বিনতির দিকে তার ডান হাতটা এগিয়ে গিয়েছিল থাপ্পড় দেওয়ার জন্য। মুহূর্তেই সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করল। চোখের পলক বারবার পড়ছিল। এরপর বসা থেকে উঠে দাঁড়ালো। বিনতি ঠোঁটে কাঁপুনি নিয়ে বলল, ভাই, আমি ওভাবে বলতে চাইনি। আসলে। বিনতি বাকি কথা বলার আগেই সুফিয়ান ওর দিকে ছুটে গিয়ে বলল, আসলে কি? আমি ফারদিনাকে ভুলে যাব? যাকে ভালোবেসে আমি মরেই গেছি তাকে ভুলে যাব? যাকে আমি নিজ হাতে মেরে ফেলেছি তাকে ভুলে যাব? তুই জানিস কত বড় পাপ করেছি আমি? আমি আমার অনাগত সন্তানকেও গলা টিপে হত্যা করেছি। কত সুন্দর একটা সংসার হতো। ফারদিনা বেঁচে থাকতো, আমার বউ হতো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখত। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। শুধুমাত্র বংশ বাঁচাতে ওরা আমার হাতে ফারদিনাকে মারতে বাধ্য করে। আর আমিও শত শত গ্রামবাসীদের বাঁচাতে স্বার্থপরের মতো আমার জীবনের বিশেষ মানুষ দুটোকে শেষ করে ফেলি। সুফিয়ানের চোখে জলের স্রোত নেমে এলো। সোফায় বসে পড়ে। মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল।